বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং স্নেহভাজন, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মুক্তিযুদ্ধকালীন সময়ে যেসব বা যুদ্ধের পূর্বাপর যে সকল সভা হয়েছে তার সেসব প্রতিটি সভায় যিনি সভাপতিত্ব করেছেন এবং মুক্তিযুদ্ধকালে যে চার ছাত্র নেতাকে চার খলিফা হিসেবে অভিহিত করা হতো তাদের অন্যতম স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, বর্তমানে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন চেয়ারম্যান অনল বর্ষী বক্তা নূর আলম সিদ্দিকী। স্বাগত আপনাকে স্টুডিওতে। যে বিষয় নিয়ে আলোচনাটা শুরু করতে চাই, মানবতা বিরোধী অপরাধে ইতোপূর্বেই দণ্ডিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার আপিলের রায় গতকাল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন দিয়েছে এবং তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রয়েছে এই রায়ের মধ্য দিয়ে, যদিও তিনি তার পক্ষ থেকে রিভিউ করা হবে বলা হয়েছে। এবং তার প্রতিবাদে জামাত আজকে 24 ঘন্টার হরতাল ডেকেছে। সো এই রায়টি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হিসেবে এবং মুক্তি সংগ্রামের প্রতিটি পর্যায়ে আপনি আন্দোলনের সামনে সারিতে ছিলেন। সো আপনার অনুভূতিটা একটু শুনতে চাই। এখানে আমার অভিব্যক্তি খুব সুস্পষ্ট। এই যুদ্ধ অপরাধীদের যাদের বিচার জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল তখন ছাত্র সংঘ করতেন, হত্যা, ধর্ষণ, লুট ইত্যাদি প্রমাণিত হয়েছে। সিরাজউদ্দিন হোসেনকে হত্যা করার জন্য তিনি সক্রিয়ভাবে সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আপনার কৌশলের উপস্থাপনায় এবং সব কোটি চ্যানেলের মধ্যে সবচাইতে জনপ্রিয় এই তৃতীয় মাত্রা থেকে আমি বারবার বলেছি, মুক্তিযুদ্ধের সঙ্গে শুধু আমার সম্পৃক্ততার জন্য নয়, দীর্ঘদিন সাহিত্য শাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতা উত্তরণে আপনি যেটা বলবেন আমার অংশদারিত্বের দাবিতে নয়, একজন মুসলমান হিসাবে আমি এই অপরাধকে মৃত্যুদণ্ডযোগ্য মনে করি। কারণ সন্ত্রাস, জঙ্গি, মানবাধিকার বিরোধী, ধর্ষণ ইসলামের কোনো অংশে, কোনো জায়গায়, কোনো দেশে এটাকে মৃত্যুদণ্ডের বাইরে বলা হয় নাই। আমি একজন মুসলমান হিসাবে আমি সুয়ানা মুসলমান হতে পেরেছি কিনা জিবর সাহেব বলতে পারবো না, কিন্তু আমি প্রতিনিয়তই এই কথা বলি এবং আপনার অনুষ্ঠান থেকেও আমি বলেছি যে যারা মৌলবাদ বলে ধর্ম বিশ্বাসীদের কটাক্ষ করেন তাদের উদ্দেশ্য আমি বলেছি যে পৃথিবীর 173 কোটি মুসলমানের মধ্যে যদি সকলেই এটা বলতে লজ্জাবোধ করে, আমি লজ্জাবোধ করি না। কারণ আমি একজন মৌলবাদী, মানে ইসলামের মূল নীতির অনুসারী। কিন্তু সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষ হত্যা, নিরপরাধ মানুষকে হত্যা করা, এটা কখনোই আমি ইসলামের আঙ্গিকে, ইসলামের দৃষ্টিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় নাই। তার আমলে হলেও এর শাস্তি ছিল একমাত্র মৃত্যুদণ্ড। তারা হরতাল দিয়েছেন, এটা নিত্য নৈমিত্তিক ভাবেই দিচ্ছেন। তবে এখানে আমি হরতাল অবরোধের তো এখন আসলে কোনো কার্যকারিতা নেই। জামাতের মতো একটা রেজিমেন্টেড রাজনৈতিক দল কেন দেখবার পরে, কারণ জামাতের হরতালে মানুষ নানান কারণেই ঘরে বসে থাকতে, বাইরে বেরোতো না, কিন্তু এখন তো সেই ভয়টা মানুষের মধ্যে নেই। দেখেন, আমরাও তো হরতাল দিয়েছি, আমরাও তো অসহযোগ করেছি। বিশেষ করে 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সারা বাংলাদেশ ছিল উত্তাল সমুদ্রের মতো উচ্ছ্বসিত, উদ্বেলিত। প্রতিটি মানুষের চেতনা, প্রত্যয়, প্রতিটি ছিল পরাধীনতার বক্ষ বিদীর্ণ করার স্বপ্ন। কিন্তু সেদিন তো আমরা জোর করে পেট্রোল বোমা মেরে হরতাল করি নাই। সেদিনের জনসভায় তো আমরা মানুষজনকে ভাড়া করে আনি নাই।
শুধুমাত্র আগের দিন বা ওই দিন খবরের কাগজেও যদি আসতো, ওই জায়গায় স্বাধীন বাংলা কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদের সভা আছে। বঙ্গবন্ধু তো 1 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মাত্র 2টি জনসভায়, 3রা মার্চ আমাদের আহত জনসভায়, 7ই মার্চ রেসকোর্সের জনসভায়, স্বাধীনতার আগের কথা বলছি। তা এই যে লক্ষ লক্ষ মানুষ আসতো, এর মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। কই তখনও তো আমরা ওই যারা অন্য রাজনীতি করতেন, যারা ভিন্ন মত পোষণ করতেন এবং কিছুটা হলেও যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করবেন বলে মোটামুটি আমাদের ধারণা ছিল, আমরা আশঙ্কিত ছিলাম, আমাদের মননশীলতায় যাদেরকে স্বাধীনতা বিরোধী বলে মনে হতো, কই তাদের তো আমরা ধরে এনে হত্যা করি নাই, আমাদের তো সুযোগ ছিল। এবং মুক্তিযুদ্ধের পরেও তো আমাদের মুক্তিযোদ্ধারা সেইভাবে তাণ্ডব চালায় নাই। তাই আমি বলি, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও সুন্নতের দৃষ্টিকোণ থেকেও এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এবং আরেকটি কথা আপনি অবহিত হন, আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি, এই ক্ষেত্রে অ্যামনেস্টি চাবেন কি চাবেন না, রিভিউ করবেন কি করবেন না, এটা বড় কথা নয়। অ্যামনেস্টি দেওয়ারও কোনো অধিকার রাষ্ট্রপতির নাই। একমাত্র যাদেরকে হত্যা করেছে তার ওয়ারিসরা যদি হত্যাপণ নিয়ে, মানে নৈতিক অধিকার নেই, নৈতিক অধিকার নাই, রাষ্ট্রীয় অধিকার বলছেন, যদি তিনি নিজেকে রাষ্ট্রপতি নিজেকে মুসলমান দাবি করে, তিনি করতে পারবেন না। আরেকটি প্রসঙ্গ একটু আমি আপনার মতামত শুনতে চাইব। আপনি জানেন যে বাংলাদেশে দীর্ঘকাল ধরে জঙ্গিবাদ মৌলবাদের কথা বলা হচ্ছে, কিছু তৎপরতাও আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, কখনো কখনো সেগুলো নিবৃত্ত করা গেছে, কিন্তু সরকারে যারা আছেন তারা এই বিষয়টিকে একটা বড় থ্রেট মনে করছেন এবং তার কিছু কিছু লক্ষণও বিভিন্ন সময়, ওই যে হুমকি দিয়ে ব্লগারদের হত্যা করা হচ্ছে, কিছু কিছু জঙ্গি সংগঠনের তৎপরতা কিছু নিষিদ্ধ হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠন, একটি জঙ্গি সংগঠন, তারা হুমকি দিয়ে ব্লগারদের হত্যা করেছে এবং গতকালও দেখা গেছে যে 25 জন বিশিষ্ট নাগরিককে তারা হুমকি দিয়েছে, হত্যা করবে। তার মধ্যে তথ্যমন্ত্রী আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন। দেখেন, আমি আপনিও বলবেন সম্ভবত জিহ্বার স্থগন, এটা স্লিপ অফ টাং যেটাকে বলে, মৌলবাদ। মৌলবাদ কিন্তু আমি বলা হচ্ছে জঙ্গিবাদ মৌলবাদ এই টার্মিনোলজিগুলো একসঙ্গেই ব্যবহার করা হচ্ছে এবং এটা অন্যায়, এটা ভুল। মৌলবাদ হচ্ছে যারা নীতি অনুসরণ করে, ওরাই মৌলবাদী নয়। যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তারা মৌলবাদী নয়। সেইটাকে অবশ্যই 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 আমি ঘৃণা করি এবং সেই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমি আমার আমৃত্যু আমার কথা বলে যাব নির্ভয়ে, নিঃসংকোচে। এমনকি আমিও যদি কোনো ধরনের হুমকি পাই, আমি বলবো তোমরা স্থানটির বলো, আমি সেখানে নিরস্ত্র অবস্থায় যাব, তোমাদের ওই তলোয়ার থেকে আমার গর্দনে আঘাত করতে পারবে না, কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন, আমি সত্যের সঙ্গে আছি। এটা তো নিঃসন্দেহে অন্যায়। কিন্তু তার পাশাপাশি আর একটা জিনিস জিউর সাহেব, যেটা আমাকে ব্যথিত করে, যেটা আমাকে মর্মাহত করে, যেটা আমাকে আতঙ্কিত করে, যেটা আমাকে শঙ্কিত করে, যে প্রতিনিয়তই দেখা যাচ্ছে প্রচুর অস্ত্র প্রদর্শন করা হচ্ছে, যে এগুলো জঙ্গিবাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এমন এমন অস্ত্র দেখানো হচ্ছে যেটা শুধুমাত্র সেনাবাহিনীর ব্যবহারযোগ্য। সেইগুলো দেখায় বিশ্বে যে আরেকটি ভাবমূর্তি তৈরি হচ্ছে, সরকার এ ব্যাপারে যত তাড়াতাড়ি ওয়াকিবহাল হবেন, সচেতন হবেন, সক্রিয় হবেন, এই ধরনের প্রচারণা বন্ধ করবেন, ততই জাতির জন্য মঙ্গল। যেন এটা আরেকটি আফগানিস্তান, যেন এটা আরেকটি পাকিস্তান, যেন এটি আরেকটি সিরিয়া। তো এটা তো কোনো অবস্থাতেই এই জাতির জন্য, বিশেষ করে আমরা যারা বিদেশের সঙ্গে সম্পর্কিত, শিল্প, কল কারখানায়, ব্যবসা বাণিজ্যে জড়িত, তাদের জন্য এটা কল্যাণকর নয়। তারা আজকে বাংলাদেশে আসতে চাচ্ছে না। তারা বাংলাদেশের পোশাক শিল্পপতিদের বলছেন যে ভাই, যদি কিছু কাজ দিই তাহলে তোমাদেরকে সিঙ্গাপুরে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে,
অন্যপক্ষে থাইল্যান্ডে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। তা এই যে অবস্থা, এই অবস্থাটিকেও সরকারকে বিবেচনা করতে হবে। অতিরঞ্জিত কথা, অতি কথন বন্ধ করতে হবে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিপ্রিয়, অসাম্প্রদায়িক এবং বাংলাদেশের মানুষ এক নিষ্কলুষ অভিব্যক্তির একটি দৃশ্যমান, একটা প্রতি প্রত্যয়ে বিশ্বাসী একটি দেশ এদেশের সাধারণ মানুষ। প্রসঙ্গক্রমে আপনি আমাকে আরেকটা প্রশ্ন করতে পারেন, তবে মানুষগুলো নিষ্ক্রিয় কেন? এই কিছুদিন আগে দেখা গেল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর প্রতি ব্যভিচার করা হলো। অনেক মানুষ বিদগ্ধ চিত্তে, মর্মাহত হৃদয়ে, অশ্রুসিক্ত নয়নে দেখেছে, কিন্তু কেউ উদ্ধার করতে এগিয়ে আসে নাই। এটা দুটি কারণ হতে পারে। একটি কারণ হচ্ছে মানুষ গা সওয়া হয়ে গেছে, মানুষ নির্বিকার হয়ে গেছে। আরেকটি হতে পারে তাদের মনে অনিশ্চয়তা, নিরাপত্তাবোধের অভাব, সংশয়, দ্বিধা এবং মানসিক আঙ্গিকে তারা মনে করে, না রে বাবা, সাহায্য করতে গিয়ে আমরা না হয় আসামি হয়ে যাই। এই যে সমাজ জুড়ে যে আতঙ্কটা বিরাজ করছে, এই যে সমাজ জুড়ে যে নিরাপত্তাহীনতাটা বিরাজ করছে, এই যে সমাজ জুড়ে আজকে সমস্ত জায়গায় একটি অশান্তি বিরোধ করছে, সেটিকে সরকারকে ইংরেজিতে যেটা অ্যাড্রেস করা, সেইটার সমাধান খুঁজে বের করতে হবে। এখানে আমি আর একটা কথা প্রসঙ্গে আনতে চাই, যে প্রধানমন্ত্রী বারবার বলছেন সাংগঠনিকভাবে বিএনপি এবং 20 দলীয় জোট তার কোনো অস্তিত্বই নাই। মেনে নিলাম তার কথা, তর্কের খাতিরেও মেনে নিলাম। তাই দেশের শত্রু কি? মূল্যবোধের অবক্ষয়। শত্রু হচ্ছে দুর্নীতি, শত্রু হচ্ছে সমাজের স্তরে স্তরে প্রতিটি স্তরে একটা শাক আপনি কিনে খেতে পারেন না জিবুর সাহেব, এটাও আপনাকে ছাদের উপরে চাষ করে ওই যেটুকু লাল শাক হয় সেটুকু আপনাকে খেতে হয়, একটা মাছ সাহসের সাথে কিনে খাওয়া যায় না। তা এই যে সমাজের সর্বস্তরে মূল্যবোধের অবক্ষয়, সমাজের সর্বস্তরে যে অভূতপূর্ব, অকল্পনীয়, রোমহর্ষক দুর্নীতি, এইটাকে সরকারের এগিয়ে আসতে হবে। সরকারকে আজকে কি কারণে বাংলাদেশ প্রথম হওয়ার থেকে দূরে সরে গেল, আশ্চর্যজনক হলেও সত্য, বিরোধী দল দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলে না, বিরোধী দল দুর্নীতির বিরুদ্ধে কোনো আওয়াজ তোলে না। বিরোধী দল হলমার্ক, শেয়ার বাজার, ডেস্টিনি, যুবক, বেসিক ব্যাংকের যারা সবার কাছে পরিচিত, দৃশ্যত যারা অপরাধী, যাদের অপরাধ প্রমাণ করার জন্য সাক্ষী সবদের প্রয়োজন হবে না, তারাই সমাজপতি। তাদের বিরুদ্ধেও বিএনপি আঙুল দেখায় বলছে না, বিদ্রোহী জোট বলছে না অমক ব্যক্তিকে ধরে ফাঁসি দেন, অমক ব্যক্তিকে ধরে মানে আমাদের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধীর মতো আদালত বসায়, সামারি ট্রায়াল বসায়, রেস কোর্সের জায়গার মতো জায়গায় অন্তত 10টা পক্ষে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, মৃত্যুদণ্ড দেন। বাংলাদেশ যদি শান্ত না হয়ে যায়, 11 নম্বর আমাকে দেবেন মৃত্যুদণ্ড। এটা সরকারের কাছে আমার কথা। তো যাই হোক, আমি এখানে অন্য একটা প্রসঙ্গ আনতে চাই। আমি জানি না আপনি কি আনবেন, যে সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন এবং সে সময় আপনার কিছু লেখালেখি আমি পড়েছি। সো আপনি এই পুরো সফরটাকে কিভাবে দেখেন? কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আপনি বেশ লেখালেখি করেছেন, এই অনুষ্ঠানে বলেছেনও। সো এই সফরকে ঘিরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দুদিক থেকে ছিল, বাংলাদেশের ভেতর থেকে তো অনেক বেশি ছিল, এবং বলা হচ্ছে এই সফরের মধ্য দিয়ে আসলে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতি সেটির একটা অবসান হয়েছে। যাদেরকে ভারত বিরোধী হিসেবে চিহ্নিত করা হতো তারা সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে। বেশ কিছু সমঝোতা চুক্তি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে, যার মধ্য দিয়ে এক ধরনের উপ-আঞ্চলিক সহযোগিতা, কানেক্টিভিটি, যেগুলো বাংলাদেশের অর্থনীতিকে অনেকে বলছেন একটা অপার সম্ভাবনার দিকে নিয়ে যাবে, আবার অনেকে সংশয় প্রকাশ করছেন। সব মিলিয়ে আপনি আসলে এই সফরকে কিভাবে দেখছেন, এবং সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি বা ইভেন ভারতেরই কি প্রাপ্তি আমরা যদি দেখতে চাই?
এইখানে বা এই পার্সোনালি ভারতীয় প্রধানমন্ত্রীর কি প্রাপ্তিযোগ ঘটলো? ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে মনমোহন সিং সম্প্রতি কালে ভালো, হি ইজ এ ভেরি গুড সেলসম্যান, তিনি তার পণ্য বেচতে খুব সক্ষম। আমি এখানে সেটি কোন রাষ্ট্র নায়ক বা সরকার প্রধানের জন্য মন্দ নয়, এটা ভালো অভিধা। এটা সেই অর্থে তিনি বলেন নাই, তিনি বলেননি, কিন্তু মানে আমি একটু বলেছি মায়ের ভালোবাসা, প্রকৃতির বাতাস, এগুলো চোখে দেখা যায় না জিল্লুর সাহেব, অনুভব করা যায়। যাই হোক, এখানে আমি আপনাকে স্মরণ করাবো আপনার এই অনুষ্ঠান থেকে, এই জনপ্রিয় অনুষ্ঠান থেকে মোদি আসার অব্যবহিত আগে আমি একটা আহ্বান জানিয়েছিলাম প্রধানমন্ত্রী বা যিনি ক্ষমতাসীন জোটের, সম্ভবত আর কোনো সংশোধনের প্রয়োজন নাই, যে পদ্ধতিতে নির্বাচন শুরু হয়েছে, যে পদ্ধতিতে এদেশের প্রশাসন এমনকি অভিসংখ্যান আইনের মধ্য দিয়ে বিচার ব্যবস্থাকে যেমন করে বিকলঙ্গ করার জন্য একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, প্রশাসন যেভাবে কক্ষিগত করা হয়েছে, শাসনতন্ত্র যেভাবে অকেজ হয়ে গেছে, সংসদ যেভাবে আজকে শুধু বন্দনা, অর্চনা, স্তুতি, স্থাবকতার পীঠস্থান হয়ে গেছে, সেই জায়গায় তিনি একটি সারা জাতির পক্ষে বিপক্ষের একটা সম্মেলন ডাকার জন্য আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আপনার নিশ্চয়ই মনে আছে, আমি আহ্বান জানিয়েছিলাম। এতে হতো কি, বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ আসত, এর দোষ এবং সুফল কুফল সবকিছুরই অংশীদারিত্ব জাতীয়ভাবে হতো, এবং একই সুরে, একই কণ্ঠে, একই অভিব্যক্তি নরেন্দ্র মোদীর কাছে গেলে সেটি আমাদের দাবিকে, তার ন্যায্যতা, তার গ্রহণযোগ্যতা, তার বিশ্বাসযোগ্যতা এবং বাংলাদেশ মানুষ যে এ ব্যাপারে অভিন্ন একমত, এটা না খুবই সারা বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, এটা প্রমাণিত হতো। সেটা করেন নাই, বরং প্রকারান্তরে চেষ্টা করা হয়েছে যাদের সম্বন্ধে আপনি বলবেন ইউ টার্ন নেবেন, তারা যাতে কোনোভাবেই একটা ইন্টারভিউ না পায়। এটা জেগে ঘুমাবে তো হবে না জিল্লুর সাহেব, এই চেষ্টা করা হয়েছে, আর ওনারাও প্রাণপণ চেষ্টা করেছেন। এমনকি সুষমা স্বরাজ যখন এসেছিলেন তখনও গিয়ে তিনি রূপসী বাংলায় বসেছিলেন, দুইবারের প্রধানমন্ত্রী, ফার্স্ট লেডি, এটা আমাদের জাতিকে লজ্জিত করেছে। কি স্পৃহায় তিনি ছিলেন। আমি আরো একটা কথা বলেছি, ববি যায় নির্বুদ্ধিতার, তাদের কেউ কেউ বুদ্ধি আসার আগে এমন আস্ফলন করছিলেন যে দেখে মনে হবো মোদী এসে যেন অন্তর্বর্তীকালীন নির্বাচন দেওয়ার জন্য একদম শেখ হাসিনাকে বাধ্য করবেন। এটি যারে ভাবে চাল ভাজা তারাই বলে মুড়ি, আর যার মাথায় পাকা চুল তারাই বলে মুড়ি। ভারত তো একটা পদ্ধতির মধ্যে চলে, একটা সংসদীয় পদ্ধতির মধ্যে চলে। এই 60 বছরের মধ্যে ভারতে কোনোদিন পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয় নাই। সেই ভারতে মোদী এসে ওনাদেরকে গদিতে বসাই দিবেন। আমি এখানে একটা স্টেটসম্যানের একটা উদ্ধৃতি দিতে চাই, কুলদীপ নায়ারের লেখা থেকে। কুলদীপ নায়ারের লেখাটাই আমি পরে আসবো। একটা উদ্ধৃতি দিতে চাই যে একান্ত বৈঠকে মোদী খালেদা জিয়াকে, এটা স্টেটসম্যানের উদ্ধৃতি দিচ্ছে, আমার কথা নয়, 3টা প্রশ্ন করেছেন। একটা করেছেন, প্রণব মুখার্জি যখন বাংলাদেশে আসবেন আপনি দেখা করেন নাই কেন? উনি বলেন সেদিন হরতাল ছিল। বেগম জিয়া অবশ্য আপনি লক্ষ্য করেছেন কিনা, পরে একটি ভারতীয় পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমি অত দীর্ঘ করব না। তখন মোদী বলেছেন, খুব স্মিত হাসে, সে কিন্তু অত্যন্ত চতুর, বলবেন সে 20 দলীয় জোটের থেকেই তো জামাত হরতালটি দিয়েছিল। ওটা উনি ব্যাখ্যা দিয়েছেন জামাতের নাম দিয়ে তার জীবন নাশের আশঙ্কার পূর্ব খবর তার থাকার কারণে এজেন্সিগুলো দিয়েছে, এটা কোনো ভিত্তিহীন যুক্তি। দ্বিতীয় প্রশ্ন তিনি বলবেন যে 10 ট্রাক যে অস্ত্র আসলো
সেই 10টা কষ্টের মধ্যে পরিষ্কারভাবে 2 জন মানুষ অন্তর্ভুক্ত ছিল। আপনি তো সেটা বিচার করেনই নাই, সেটা কিন্তু ঢাকা চাপা দেওয়ার চেষ্টাও করছেন। বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর মতিউর রহমান নিজামী, এদের সংশ্লিষ্টতা যথার্থ প্রমাণ মিলেছে। আপনি কেন এখনো সরকারকে এ ব্যাপারে, এই মামলার ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করছেন না? এটা তো দেশের জন্য একটা হুমকি ছিল। আর তৃতীয় প্রশ্নটা হলো যে বর্ধমানে যে বিস্ফোরণটি হলো সেটিতে জামাত অন্তর্ভুক্ত ছিল বলে ভারত মনে করে। তা সেই জামাতকে আপনি এখন পর্যন্ত আপনার জোটে, বিস্তবীয় জোটের মধ্যে রেখেছেন কেন? যাই হোক, এটার পরিবর্তে আরেকটি মত, তিনি 13টি ভাষায় সারা বিশ্বের বিভিন্ন পত্রিকায় নিবন্ধ লেখেন। উনি একজন জনৈক ব্যক্তি নয়, তিনি ভারতের সর্বজন শ্রদ্ধ একটি ব্যক্তিত্ব, কুলদীপ নায়ার। তিনি আসাম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। তাকে আমাদের দেশের তোফাজ্জল হোসেন মানিক মিয়া সমান বলা যায়। রাজনীতি সরাসরি না করে রাজনৈতিক অঙ্গনের এই পথিতযশা ব্যক্তিটি রেখেছেন বড় অসময়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করবেন। কারণ শেখ হাসিনার একনায়কত্ব, স্বেচ্ছাচারিতা থেকে দূরে সরে না গেলে তার জনপ্রিয়তা ভারতীয় সমর্থন দিয়ে অবারিত ধারায় ধরে রাখা যাবে না। এই দুটি মন্তব্যই এখানে খুব বেশি প্রণিধানযোগ্য। তো যাই হোক, আপনি তো নিশ্চয়ই অনুভব করতে পারেন, মেড়া কোদে খুঁটির জোরে, উনিও এক খুঁটির জোরে। দেশের মানুষের স্বার্থ, দেশের মানুষের অনুভূতি, দেশের মানুষের মননশীলতা, দেশের মানুষের চাহিদা, দেশের মানুষের হৃদয়ের অনুরণন, দেশের মানুষের হৃদয়ের উপলব্ধি, দেশের মানুষের নারীর স্পন্দন, এই দুই নেত্রীর কেউই কেয়ার করেন না। বললে আওয়ামী লীগের ওরা মনে করে যে আমি বোধহয় আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি চাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। দেখেন, এই চুক্তিটি 16 মে 1974 সালে ফারাক্কার চুক্তিটি বঙ্গবন্ধু করেছিলেন। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে কথা বলছেন না, ল্যান্ড বাউন্ডারি? না, ফারাক্কাও তার মধ্যে ছিল। ল্যান্ড বাউন্ডারি তো ছিল, ফারাক্কাও তার মধ্যে ছিল। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে নতুন প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখেন নাই, যারা দেখেন নাই কেমন করে বঙ্গবন্ধু নির্ধারিত কোনো দিন নাই। আজও জার্মান থেকে, আজও জাপান থেকে, আমেরিকা এবং রাশিয়ার সৈন্য তাদের ইউরোপীয় দেশ থেকে প্রত্যাহার করা হয় নাই। মাত্র 2.5 মাসের মাথায় ভারতীয় সৈন্য একটাও ছিল না বাংলাদেশে। সেই সিংহ পুরুষটি যদি বেঁচে থাকতো, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন দিদি সমস্ত হৃদয় দিয়ে তার পুরা হৃদয়ের মানচিত্রে, ক্যানভাসে মানুষের স্বার্থ ছিল বলেই তিনি ওআইসি সম্মেলন, তখন পাকিস্তানও স্বীকৃতি দেয় নাই, ইসলামিক রাষ্ট্রগুলো স্বীকৃতি দেয় নাই, শত অনুরোধ সত্ত্বেও তিনি সেখানে সংযুক্ত হয়েছিলেন। তিনি ভারতের প্রতি কৃতজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, আপনি মতিলাল নেহরুর দৌহিত্র, আপনি জওহরলাল নেহরুর কন্যা, আপনি ইন্দিরা গান্ধী, আপনি নির্ধারিত দিবসের পূর্বেই বাংলাদেশ থেকে সৈন্য প্রত্যাহার করবেন। আমি আপনার এই টকশোকে বলছি। একদিন টিভি ধরাবার আমি পাশাপাশি বসে যাচ্ছি, এই কথাটি টিভি থেকে আসার সময় বলছিল যে আপনি তাড়াতাড়ি সৈন্যটা সরাই দিলে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে অনেক বেশি উজ্জ্বল হবে। তা টিভি ধর বলল যে ম্যাডাম ইন্দিরাজি তো সেটা এগ্রি করেছিলেন, একমত হয়েছিলেন। তা আমি কিছু জবাব দিই নাই, আমি হেসে বললাম যে ওই গোপন বৈঠকের কথাই যদি সৈন্য প্রত্যাহার করা হতো, সমস্ত কৃতিত্ব যেত ইন্দিরা গান্ধীর। তার বিশাল অবদান আছে, তার কূটনৈতিক অবদান, সারা বিশ্বকে বাংলাদেশের সপক্ষে আনার অবদান, ইন্দিরা গান্ধীর অবদানের কথা আমি তো বলি সেই সময়ে যখন দেখা ছিলেন, নিক্সন ছিলেন, ব্রেজনেভ ছিলেন, মাও সেতুং ছিলেন, ফিদেল কাস্ট্রো ছিলেন, মার্শাল টিটো ছিলেন, আনোয়ার সাদত ছিলেন, সেই মুহূর্তেও তিনি বিশ্বের সবচেয়ে প্রচলিত স্টেটসম্যান। তাছাড়া বিশ্ব জনমত একমত হতো না। তাছাড়া
সেন্ট্রোসিওটো থাকার পরেও আমেরিকা নিবৃত হতে বাধ্য হতো না তাদের সৈন্য পাঠাতে। তো যাই হোক, তারপরেও বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন চেতা। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, কিন্তু কারো আনুগত্য স্বীকার করতে চান নাই। আজকের যারা একদম কৃতার্থ হয়ে যান, এক ধরনের বুদ্ধিজীবী আছে, নাম তাদের সৈয়দ, নাম তাদের চৌধুরী, নাম তাদের খান, কিন্তু এমন ভাবে ভারত বর্ণনা করেন যেন ভারতের একটি অঙ্গরাজ্য সিকিম ভুটান হয়ে গেলেও তাদের 14 পুরুষ কৃতার্থ হয়ে যাবে। আমি তাদের ঘৃণা করি, মুক্তিযুদ্ধের অংশীদারিত্বের দাবিতে আমি তাদেরকে ঘৃণা করি। আপনি আরেকটি জিনিস লক্ষ্য করেছেন মোদীর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্দিরা গান্ধী এসেছিলেন, সারা রাস্তা জনস্রোতে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো বলে গেছে। মোদী আসার পরে একটা মাছিও রাস্তায় ছিল না। এইটা বাংলাদেশের গণমানুষ তাদের বিগ ব্রাদারশিপকে অপছন্দ করে এটা প্রমাণ করে দিয়েছে, যে 100 পদের নিরামিষ দিয়ে তার যে আতিথেয়তা করা হয়েছে, আমি তাকে স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ তো এখন এতটাই নিরাসক্ত যে বাংলাদেশের রাজনীতিবিদদের ডাকেও খুব একটা রাস্তায় নামে না। রাস্তায় নামে না। যাই হোক, আমি যে দিকে আপনার দৃষ্টিটা আনতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, তারপরে আপনার দেবগড়, তারপরে আপনার ওই কবিতা গুজরাল, একে গুজরাল, তারপরে আপনার মনমোহন সিং, সর্বশেষ হচ্ছেন মোদী, নরেন্দ্র মোদী, দামোদর নরেন্দ্র মোদী। তিনি এসে তার কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি রাখবেন, সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পৌরোহিত্য করে তিনি বাংলাদেশের মানুষকে একটা ঢাকেশ্বরী মন্দির এবং রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনে তো যেতেই পারেন। রামকৃষ্ণ মিশনে যাওয়াকে আমি কোনো দর্শনীয় মনে করি না। ঢাকেশ্বরী মন্দিরও তো তিনি যেতে পারেন না। হিন্দু ধর্মাবলম্বী তিনি ভারতের 33 কোটি মুসলমানেরও প্রতিনিধি হিসাবে, কিন্তু তিনি তো তার ধর্ম না, সেখানে তিনি জানান দিয়ে গেলেন যে তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী নন, তিনি শিবসেনা এবং হিন্দু মহাসভার সদস্য। এইখানে আমি আপনাকে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো দেশে গিয়ে যদি কোনো মসজিদে যান, সেটি তো কোনো দর্শনীয় হবে না, কারণ তিনি তো না বাংলাদেশে তিনি যদি মুসলিম হন। আমি আর ক্ষমতা কোনো স্বপ্ন দেখি না। আমি রাজনীতিতে সৎ কথা, অকুত ভয়ে, প্রাপ্তির প্রত্যাশা ব্যতি রেখে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে বলার চেষ্টা করি। কিন্তু অলৌকিকভাবে আমি যদি কখনো যাই, তা আমি যাব, ভারতে যাব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। 91% মুসলমানের নয়, আমি 16 কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসাবে যাব। আমি আমার অভিব্যক্তি বলার অধিকার তো আমার আছে। তিনি এটা করবেন। আপনি জানেন সম্প্রতি মিয়ানমারে একটা সৈন্য মারা যাওয়ার কারণে সৈন্য অনুপ্রবেশ ঘটিয়ে তাদেরই বক্তব্য 100 জন মিয়ানমারের সৈন্যকে তারা হত্যা করবে। এটা ফ্ল্যাগ মিটিং করবে স্বার্থ না বিদ্রোহীদের সাথে, এটা তাদের ব্যাপার, তারা বলবে। সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় একটি জায়গায় দিল, তাদের কেন্দ্রীয় দপ্তর থেকে ঘোষণা দেওয়া হলো, এটি যেমন বিড়াল বেড়ে বউকে শাসন করা হয় প্রতিটি প্রতিবেশীর জন্য, এটি ভারতের একটি দিক নির্দেশনা, ভারতের একটা জানান দেওয়া যে ভারতের সঙ্গে একটু 19-20 করবেই ভারত সেখানে একই ধরনের আচরণ করবে। এখানে আমি গর্বিত চিত্তে, প্রত্যয় দৃঢ় চিত্তে, আমি নির্ভীক চিত্তে বলতে চাই, আমি মুক্তিযুদ্ধে সম্পৃক্ত সত্তা হিসেবে বলতে চাই, আমি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার হিসেবে বলতে চাই, আমি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের পতাকা বঙ্গবন্ধুর হাতে উপহার দেওয়ার অধিকার দিয়ে বলতে চাই, নরেন্দ্র মোদী, আপনি যত চাতুর্যই দেখেন না কেন, আপনি ভুলে যাবেন না বাংলাদেশে শুধু গোলাপ চেপি রজনীগন্ধা ফোটে না, এখানে লাল টকটকে রক্ত প্রবাস, লাল টকটকে রক্ত জবা ফুটে।
বাংলাদেশের মায়েরা শুধু আপন সন্তানকে কোলে নিয়ে স্নেহ করে না, চুমা খায় না, আদর করে না। তাকে 1971 সালে আমাদের ডাকে রণাঙ্গনে নিজ হাতে সাজিয়ে রণাঙ্গনে পাঠিয়ে দিতে পারে। বাংলাদেশের সতী সাধ্বী বোনরা তার বৈদভ্যের যন্ত্রটাকে সহ্য করতে পারে। বাংলাদেশের মায়েরা, বাংলাদেশের বোনেরা তাদের সতীত্ব হারানোর বেদনাকে স্বাধীনতার সূর্যকে আলিঙ্গন করার জন্য, স্বাধীনতার সূর্যকে, প্রদীপ্ত সূর্যকে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে অর্জন করার জন্য যদি তারা করতে পারে, বাংলাদেশের উপরে এই রক্ত চক্ষু দেখালে তার জবাব কেমন করে দিতে হয় আমরা জানি। বঙ্গবন্ধু রেসকোর্স থেকে দাঁড়িয়ে বলেছেন, আমি আপনার সভার থেকে বলি, ভারতের জন্য আমরা কৃতজ্ঞ। স্বাধীনতা যুদ্ধে শুধু 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দেয় নাই, আমাদের প্রশিক্ষণ দিয়েছে, আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে অংশদারিত্ব ছিল। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের ভারতীয় সৈন্যদের রক্ত আছে, রক্তও ধরেছে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম ভারতের অধীনতা স্বীকারের জন্য নয়, পরিপূর্ণ স্বাধীনতার জন্য। এখন আপনি আসেন সমস্যাগুলো, এই যে উনি আসার পরে যেগুলো আলোচিত হলো, এই সীমানা চুক্তিটি হয়েছে 11,000 একর বোধহয় জমি বন্টন হবে, এটা আমার মনে হয় বাস্তবায়িত হবে। কিন্তু নেপালে পরশুদিন যে চতুর্দশীয় একটি সড়ক যোগাযোগের একটি মহাসড়ক কানেক্টিভিটি বলা হচ্ছে স্বাক্ষরিত হবো, আপনি বলবেন কি আপনি কি এতই সন্দেহপ্রবণ হৃদয়? না, ঘর পোড়া গরু সিন্দুরে মেঘ দেখে ডরায়। আপনি জানেন, আপনি নিজে গিয়েছেন কানাডা আর আমেরিকার, একটা পথ নয়, বহু পথে তাদের স্থল সংযুক্ত যোগাযোগ আছে। এটা নিঃসন্দেহে সকল দেশের জন্য কল্যাণকর। কিন্তু ভারতের যে আধিপত্যবাদ, এখানে আবার আর একটা জিনিসও আছে, আপনি লক্ষ্য করবেন। সেই জিনিসটি হচ্ছে, যদি এটা কোনো দেশের জন্য ক্ষতিকর মনে করে, অগ্রহণযোগ্য মনে করে, স্বার্থের পরিপন্থী মনে করে এবং তাদের মানে আয় উপার্জনের পরিপন্থী মনে করে, তবে বাতিল করতে পারে। এই 4টি দেশের মধ্যে একমাত্র ভারতে এটা করবে। কারণ ওই যে সিংহের পাহাড় থেকে হরিণ ছানাকে বলা যে তুই আমার পানি গোলা করছে, এটারও ব্যবহার হবে। আমেরিকা কানাডাকে তার অধীনস্থ মনে করে না, তার বন্ধু প্রতিবেশী মনে করে। কিন্তু ভারত যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে, সেই অর্থে বিগ ব্রাদার মনে করত, তাহলে ফারাক্কা সমস্যার সমাধান হচ্ছে না কেন? তাহলে এখন তারা বিগ ব্রাদার বলছেন যে আমরা বিগ ব্রাদার, আমরা এল্ডার ব্রাদার। কই, তিনি তো এটা করবেন। আমি আপনাকে আর একটা কথা বলি এই প্রসঙ্গে। আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের মননশীলতা, আমাদের চেতনা এই বাংলার অনেক বেশি সমৃদ্ধ। কিন্তু ভারতের কমপক্ষে 22টি চ্যানেল বাংলাদেশে চলে, আরো বেশি, মানে এক ক্যাবেল লাইনের থাকে। তো আমরা শুনেছি তথ্যমন্ত্রী দেখা করেছেন, কই, এটা তো মূলত আমরা মমতা ব্যানার্জির সঙ্গেও একটা চুক্তি করতে পারতাম, সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে পারতাম, যে বাংলাদেশ। শোনা গিয়েছিল, কিন্তু ভারতীয় পররাষ্ট্র সচিব কিন্তু বলেছিলেন যে এই সফরে এটি সমাধান হবে, কিন্তু এই বিষয়ে কোনো কিছুই হয়নি। এই বিষয়ে কিছুই হয় নাই। আচ্ছা, আপনার মনে রাখতে হবে যে মনমোহন সিং কিন্তু ঘোষণা দিয়ে এসেছিলেন ফারাক্কা এবং তিস্তার সমাধান তিনি করেই যাবেন। বাদ সেধেছে কে? সুষমা স্বরাজ, মমতা ব্যানার্জি, বাদ সেধেছেন মমতা ব্যানার্জি। এই জন্যই তো আমি দাবি করেছিলাম যে এখানে একটি সর্বদলীয় শীর্ষ সম্মেলন ডাকা হোক। মমতা ব্যানার্জির সঙ্গে মনমোহন সিং আসার আগে কথা বলেছেন, তার সফর সঙ্গে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ তিনি ব্যাগড়া দেবেন। সোনার চান পৃথিবী ঘুঘু, উনি বলেন আমার বোন পাশ করেছে প্রধানমন্ত্রী, আমার বিজয়।
আন্তর্জাতিক নিয়মে পানি বন্টনের একটা সুষ্ঠু নীতি আছে জিল্লুর সাহেব। যে সব দেশের উপর দিয়ে ওই উৎসরিত নদীর পানি বহমান হবে তার একটা পরিমাণগতভাবে সকল দেশ পাবে, ন্যায্যটা পাবে। কিন্তু এমন চুক্তি করতে গেলাম যে সেটাও বন্ধ হয়ে গেছে। যে ফারাক্কা চুক্তিটা দেবগড়ের সঙ্গে শেখ হাসিনা 96 করেছিলেন, তার বিশ্বাস করেন 13% এখন পর্যন্ত কার্যকারী হয় নাই। এই মাসে এত, এই মাসে এত, 4 ভাগে, 4টা ঋতুতে মাসটাকে 3 ভাগে বিভক্ত করে সেই চুক্তিটি তৈরি হয়েছিল। এটা দিয়ে আমাদের কি সন্দেহ হয় যে ভারত কথা দিলেও সেই কথা সম্মান রক্ষা করবে? এটা আমার মনে হয় না। ভারত কথা দিলেও সেই কথার প্রতি অটল থাকবে, অবিচল থাকবে। কিন্তু ভারত তো ভারতের স্বার্থ দেখবে। এখন আমরা আমাদের স্বার্থটা দক্ষতা দিয়ে আদায় করতে পারছি কিনা, আমাদের সেই সক্ষমতা আছে কিনা, সেটাই হচ্ছে প্রশ্ন। এই জায়গাটাও আমি আসতাম। এটা সাংঘাতিকভাবে আমাদের জাতীয় কূটনৈতিক দুর্বলতা এবং অতি বেশি ক্ষমতার প্রতি মোহ, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখা বা ক্ষমতায় আসা। আপনি বিশ্বাস করতে পারেন যে 2 জুলাই প্রধান আলোচনাটা করেছেন 2 জুনের বিরুদ্ধে। খালেদা জিয়া তো অনেকক্ষণ অপেক্ষায় থেকে একটা বিস্তৃত তালিকা দিয়ে গেছে আওয়ামী লীগের কুকীর্তিগুলো। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে তার তালিকার অভিযোগ সবগুলো সত্য, সবগুলো যথার্থ, সবগুলোর পেছনে বাস্তবিক যৌক্তিকতা আছে, কিন্তু তিনি কি ওই পরাধীন ভারতের ভাইসরয়ের সময়ে তিনি কি মহারানী ভিক্টোরিয়া যে তার কাছে ভারতবাসী ভাইসরয়ের বিরুদ্ধে নালিশ দেবে? আপনার এখানে একটা কৌতুক করে নিই। ওই ভাইসরয় রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন তার একটা মানপত্র পড়ে দেওয়ার জন্য। তা সেই মানপত্রটি পাঠিত হয়েছিল, সেটা কি জানেন আজকে? যেটা ভারতের জাতীয় সঙ্গীত, জনগণ গণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। উনি কি বঙ্গবিধাতা? নরেন্দ্র মোদী। তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার অতীত আমাদের কাছে প্রতিভাত, তার অতীত আমরা জানি। তার হিন্দু মহাসভা নথুরাম গড় জাতির জনককে হত্যা করেছে। গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় তার অংশীদারিত্ব আমি জানি, আমরা জানি, ইতিহাসের পাঠকরা জানে। তার বিরুদ্ধে কথা বলার অর্থ ভারতের বিরুদ্ধে কথা বলা নয়, কারণ ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ। সেখানে প্রশাসন নিরপেক্ষ, নির্বাচন কমিশন নিরপেক্ষ, এবং প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো একমাত্র নরেন্দ্র মোদী ছবে ভাবে কবে কৌশবে ওই আদভানি থেকে শুরু করে মানে আমাদের অনেক, এমনকি রাজনাথেরও বিদায় ঘন্টা বাজবে খুব শীঘ্রই বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, তা অনেক বড় বড় নেতাকে উনি শোয়াই দিয়েছেন। কিন্তু ভারতের যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, নতুন প্রজন্মের কাছে যে ওয়াদা তিনি করেছেন তাদের বেকারত্বের অভিশাপ থেকে বাঁচানোর জন্য, সেটি যদি তিনি প্রমাণ করতে না পারেন, তিনি আবার কি মূর্তি ধারণ করবেন সে সম্বন্ধে আমি নিঃসংশয় চিত্ত নই। যাই হোক, এক ধরনের ক্যারিসমেটিক অ্যাপ্রোচ নিয়ে তিনি ঘুরছেন, সারা পৃথিবী জুড়েই ঘুরছেন, এবং এখানে আসার আরেকটি কারণ, এবং তার একটা গ্লোবাল লিডারশিপের এক ধরনের আকাঙ্ক্ষা আছে ভারতের জাতিসংঘের নিরাপত্তা সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপের জন্য। হলেও একটা কিছুদিন পর্যন্ত তিনি ভারতকে এটা দেখাতে পারবেন যে আমি মোদি নিরাপত্তা পরিষদে বিজয়ী হলাম। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে পর্যন্ত সফর করলেন। হ্যাঁ, ইসরায়েলে সফর করলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। না, কিন্তু ইসরায়েলে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত সফর করেনি, তিনি প্রথম করলেন। তিনি করবেন। তা এটাকে আমার মনে হয়
তিনি কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন নাই। তার দেশের রপ্তানির একটা বিরাট অংশ কিন্তু মধ্যপ্রাচ্যে। তাদের নিজেদের মধ্যে যত বিভেদই থাক, ইসরায়েলের প্রশ্নে মধ্যপ্রাচ্য কিন্তু একমত। সৌদি আরব থেকে শুরু করে, কুয়েত থেকে শুরু করে সমস্ত দেশ, ইরান, ইরাক, সকলেই কেউ প্রকাশ্যে ওখানে ইসরায়েলকে সমর্থন করি এ কথা বলার সাহস রাখে না বা নৈতিক বলে মনে করে না। এখানে মোদি ইসরায়েল এর সফর আমি তার রাজনৈতিক বিচক্ষণতার অংশ হিসাবে মনে করি না। এটা আমার অভিমত। আমি রাজজ্যোতিষী নই, তবে আমার 50-52 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি সাধারণ ইতিহাসের ছাত্র, আমি আইনের ছাত্র। যাই হোক, সবকিছু মিলায়ে আমার ধারণা এটা তিনি ঠিক করেন নাই। নিরাপত্তা পরিষদের সদস্য বাংলাদেশের ভোট নৈতিকভাবেই তিনি চাইতে পারেন। আমরা নিকটতম প্রতিবেশী, আমরা সার্কের দ্বিতীয় বৃহত্তম। ভোট তো বাংলাদেশ ভারতকে দেবেই, প্রথমে জাপানকে দেবে বলেছিল, সেখান থেকে পরিবর্তন করে ভারতকে দেবে, সেটি বাংলাদেশ বলে দিয়েছে। কিন্তু তিনি হয়তো আঞ্চলিকভাবে সবার আস্থা ভাজন তিনি সেটি প্রমাণ করতে চাইছেন, প্রমাণ করার জন্য যে আমি এটা করলাম, এই সফরটা। বাংলাদেশ তো তার ভোট দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। এখানে আমার একটা জানা তথ্য আপনাকে জানাই যে আগে যেমন আমাদের দেশে ঢাকা ক্লাবের ব্ল্যাক বল সিস্টেম ছিল, আপত্তি জানালে আর আপত্তি জানালে হতে পারবে না। তা আমেরিকার কথা বাদই দিলাম, যুক্তরাজ্যের কথা বাদই দিলাম, জার্মানির কথা বাদই দিলাম, চীন যদি একটা ভেটো দিয়ে বসে তাই তো ভারতের কাছে কথা। ওই জন্য উনি চীনেও গিয়েছিলেন, সফর করেছেন, নানা ধরনের আশ্বাসবাণী দিয়েছেন। কিন্তু রাজনীতিতে তো আশ্বাসবাণী, স্তুতি, বাক্য এটা নয়, এটা একটা রাজনৈতিক কূটনৈতিক শতরঞ্চের খেলা। সেই জন্য আমার মনে হয় খুব দুরূহ হবে। যদি হয় তা মোদি অত্যন্ত দুঃসাধ্য একটা কাজ সফলতা অর্জন করবেন, ভারতবাসীকে আরেকটু আরেক ধাপ উপরে নিয়ে গেলেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা মনমোহন সিং এর পক্ষে সম্ভব ছিল, কারণ বিশ্বে তার ভাবমূর্তি শুধু সৎ নয়, একজন বিজ্ঞ মানুষ। আপনি খেয়াল করে দেখেন, তার অর্থনৈতিক কোন কর্মসূচি মোদি কিন্তু স্পর্শ করছে না, বদলাচ্ছে না। শুধু পররাষ্ট্রনীতি নয়, অর্থনৈতিক। কারণ মোদি বুঝেন ওনার লেখাপড়া যে একদম নাই তারা, অতীত জীবনে যেখান থেকে এসছে সেটা তো তার কৃতিত্ব, সেখানে তো তাকে কোনোভাবেই অপরাধী করা যাবে না। কিন্তু তিনি জীবনে চা বিক্রি করেছেন, সন্ন্যাস ধর্ম পালন করেছেন, আবার ঠিক সেইভাবে তিনি গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গাও করেছেন। হ্যাঁ, এই অভিজিৎ হত্যার সময় যেমন বলা হলো, নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য আমি করেছি, হিন্দুত্ববাদের প্রতীক হওয়ার জন্য তিনি এটা করেছেন। যাই হোক, তারপরেও তিনি খুবই সুচতুরভাবে, খুবই কৌশলী হিসাবে ঘুরে বেড়াচ্ছেন। এটা ভবিতব্যের বিষয়। কিন্তু আমার মনে হয় তিনি ব্ল্যাক ভেটোর শিকার হয়ে যাবেন বলে আমার আশঙ্কা। তবে আপনি যদি আমাকে আমার ব্যক্তিগত অভিব্যক্তি জানতে চান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সার্কের সর্ববৃহৎ রাষ্ট্র যদি নিরাপত্তা পরিষদে যেতে পারে, তো এটা তো সার্কের বিজয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বিজয়। অবশ্য দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে আর একটা প্রার্থী আছে, জাপান। দক্ষিণ এশিয়ার বিজয়, দক্ষিণ পূর্ব এশিয়া নয়। তো যাই হোক, আমি আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই, যে সেটা হচ্ছে বাংলাদেশে ক্রমেই এই রমজান আসছে সামনে। দেশের প্রায় 91% মুসলমান। সরকারের উচিত তাদের দৃষ্টি, তাদের গুরুত্ব, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করা উচিত এই দ্রব্যমূল্যকে ধরে রাখা। তাদের সর্বোচ্চ প্রচেষ্টা করা উচিত এই বিষাক্ত ফরমালিন থেকে শাক সবজি ফল মূলকে বাঁচানো। এই এমনকি বড় বড় দোকানে পর্যন্ত ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে। আপনি আমার কথা বুঝেন। এই
যে কথা আপনাদেরই দেখলাম অভিমত দিচ্ছেন, সকল মানুষেরই একটি প্রত্যাশা, শুধু ওয়াদা দিবে হবে না, যে এই যে জোড়া খুন পিস্তল দিয়ে করা হলো এটার কার্যকারিতা দেখাতে হবে। তা এই যে দেশের আইন শৃঙ্খলা পরিণতি এত বেশি খারাপ হয়ে গেছে, জিবুর আপনি চিন্তা করতে পারবেন না, কারণ আপনি জিবুর, আপনি তৃতীয় মাত্রার সঞ্চালক, পৃথিবীর সর্বত্র আপনার চেহারা মানুষের কাছে প্রতিভাত হয়, আপনার প্রতিচ্ছবি তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে লক্ষ্য করে। কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা প্রতিটি মুহূর্তে তার সন্তানদের নিয়ে আতঙ্কিত আছে। মেয়ের জন্য ধর্ষিতা হওয়ার, আর ছেলের জন্য কখন ধরে নিয়ে যেয়ে তাকে সন্ত্রাসী, জঙ্গি, আইএস অমকের সদস্য বানাই দেওয়া হবে, তার হাতে একটা অস্ত্র ধরিয়ে দেওয়া হবে, তার হাতে। আচ্ছা, এতই শক্তিশালী প্রশাসন এত অস্ত্র উদ্ধার করছেন কেন? যারা মানব পাচার করল, তার একটা দালালকে আপনারা এখন পর্যন্ত মৃত্যুদণ্ড দিতে পারবেন, আমরা একটু আপনি আনতে পারবেন। আমি আরেকটা প্রসঙ্গে একটু আপনার সঙ্গে আলাপ করতে চাই, যেহেতু আপনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের একজন অন্যতম উদ্যোক্তা এবং এই শিল্পটির একটি বড় শিল্প প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন। ট্যাক্স অ্যাট সোর্স বসাইছেন মাননীয় অর্থমন্ত্রী। উনি কখন যে কি বলেন, আমার মনে হয় বয়সের ভারে, বার্ধক্যের ভারে তিনি অসংলগ্ন কথা বলছেন। ওই সভাতেই তিনি বলবেন যে পশ্চিমা শক্তি অনেক বাড়াবাড়ি করছে কমপ্লায়েন্সের পোস্টে, বাংলাদেশের পোশাক শিল্প এখন অনেক বেশি সুশৃঙ্খল এবং অনেক বেশি তাদের স্থিতিশীলতা এবং স্ট্যান্ডার্ড। এবং সত্যি কথা বলতেছে, বাংলাদেশের আজকে নির্মাণ গুণের পোস্টে একমাত্র প্রতিযোগী হচ্ছে ইতালি, পৃথিবীর অন্য কোনো দেশ নয়, অন্য কোনো দেশ নয়। বাংলাদেশে এই মধ্যসত্য শ্রীলঙ্কান এবং ভারতবাসী যারা ছিল তারা ক্রমেই সীমিত হয়ে আসছে, কারণ ওই যারা ক্রেতা তারা স্বয়ং বাংলাদেশে আসছেন। কিন্তু এমনিতেই আপনি বিশ্বাস করেন, কোটা থাকাকালীন অবস্থায় যে প্যান্টটি, কটন প্যান্ট, ওটাকে 347, 348 বলা হতো কোটায়, আমরা 36 থেকে 40 ডলার সেলাই করতাম। আজকে জানেন তো ন্যূনতম বেতন কোথায় এসে দাঁড়িয়েছে। আজকে সেইটার আমরা অবশ্য অত কমে করি না, 8 থেকে 10 ডলার সেম। আজকে যদি ব্যাংকগুলোকে রিশিডিউলিং করে 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 এটা দেখানো না হতো, তাহলে শতকরা 70টি শিল্প কারখানা বন্ধ হয়ে যেত। অনেকে ঠাট্টা করে আমাদেরকে একটা ভালো গাড়ি চালাতে হয়, কারণ কোনো ভদ্রলোকে এই ভূমিধসের আগে এসে যদি সুন্দরবনে বা হোটেল আবহাওয়াবে বা কোনো জায়গায় উঠতো, আমরা তো তাদের সঙ্গে, আমাদের স্ট্যান্ডার্ডের ব্যবসায় তাদের সঙ্গে দেখাই করতাম না। আমরা বলতাম ফুকজা প্রার্থী, ওর সঙ্গে দেখা করুক কি, ও তো 4 ডলার 5 ডলার সিএমএ, ও তো স্টক লক কিনতে এসছে। তা যাই হোক, যেটা 24 ডলারের সিএমএ কাজ করত, মোটামুটি কমপ্লায়েন্স পাওয়া শিল্প কারখানাগুলো, তাদের আজকে 7 ডলার 8 ডলার ম্যাক্সিমাম 12 ডলার সিএম দেওয়া হচ্ছে। 1 2 আমি বলেছি, বিদ্যুতের যে চিত্র প্রধানমন্ত্রীকে দেখানো হয়, তিনি তো সরজমিনে কারখানাগুলো পরিদর্শন করেন না। কোন শিল্প একমাত্র বিশেষ এক ব্যক্তি ছাড়া কোন শিল্প সার্বক্ষণিক ধরে থাক অর্ধেক 1/3 সময়ও বিদ্যুৎ পায় না। চাষবাসের জন্য কৃষকদের গ্যাস এবং বিদ্যুৎ দিচ্ছেন। এইখানে আরেকটি কথা, আপনার কথা পিঠে কথা আছে, একটা ইঙ্গিত এসেছে, সমঝোতা স্বাক্ষর হয়েছে কিনা আমি জানি না, যে তারা সীমান্তের কাছাকাছি একটি 4000 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র বসাবে।
সেখানেও একটি শর্ত জুড়ে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় তারা বিদ্যুৎ বাংলাদেশ থেকে, গ্যাস তো পেল না, গ্যাস তো দেওয়ার মতো আমাদের ক্ষমতাও নাই, বিদ্যুৎ নিয়ে যেতে পারবে। তা আমাদের গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করে উৎপাদন করে সেই বিদ্যুৎ যদি ভারতে তারা পাঠায় দেয়, বরং আমার প্রস্তাব আপনাদের সীমান্তের ওপারে করুন, আমাদের কতটুকু বিদ্যুৎ কত দামে কত মূল্যে কিভাবে দিবেন সেইটা নিয়ে একটা চুক্তি হোক। আমাদের এখানে আমাদের গ্যাস বা আমাদের কয়লা বা আমাদের ডিজেল দিয়ে আপনি বিদ্যুৎ তৈরি করে প্রয়োজন বোধে নিয়ে যেতে পারবেন, এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী, বাংলাদেশের জন্য একটা মরণ দশা। যাই হোক, পোশাক শিল্পের উপরে আমি অনুরোধ করব, পারলে কিছু ভর্তুকি দেন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আমি শিল্পমন্ত্রী থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছি, জাপান আপনি জানেন পৃথিবীর মধ্যে সর্বোন্নত শিল্প দেশ, একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বস্ত ভস্মীভূত একটি অবস্থার থেকে দুটি দেশই পৃথিবীতে আজকে প্রতিভাত হয়েছে সর্ব উন্নত শ্রেষ্ঠ শিল্প উৎপাদনকারী দেশ। একটি হচ্ছে জাপান আর একটি হচ্ছে জার্মান। আপনি জানেন জাপানে যে কোনো এক্সপোর্টের উপরে যে কোনো অঙ্কের অর্থ সম্পূর্ণ সুদমুক্ত। তারপরে যে কোনো উৎপাদিত জিনিস বাইরে রপ্তানি করবে জাপানে 5% সাবসিডি দেওয়া হয়। তার মানে কি, আজকে ইয়েন ডলারের সঙ্গে এসে প্রায় আগে ছিল $1 110 থেকে 14 ইয়েন, এখন 60 থেকে 70 ইয়েন। তার মানে ওরাও বুঝতেছে যে তাদের যে পণ্যের দাম ইয়েন শক্তিশালী হওয়ার কারণে, ইনসেন্টিভ বন্ধ করার কারণে একদম বিনা লোনে আমাদের এখানে 13 থেকে 24% পর্যন্ত লোন আছে। কোন কোন বিদেশি ব্যাংক আছে যে এমন মর্গেজ দিয়েছে যেগুলো ধরে টান দিবে, একদম ভিখারির মতো রাস্তায় বসা, এই রানা প্লাজার চাইতেও তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমার কথা হলো শেষের দিকে শেষ করতে হবে, সরকারকে সচেতন হতে হবে। সরকার বাতাসে তালোয়ার ঘোরায় কোনো লাভ নাই। আজকে আপনি একদিকে বলবেন শুধু নিষ্প্রভ নিস্তেজ নয়, শুধু কর্মীবিহীন একটি অবকাঠামোর সংগঠন নয়, ও বৃত সংগঠন, আর আপনি শুধু তার বিরুদ্ধে বিষোদ্গার করবেন, অথচ দেশে উৎপাদনের পরিবেশ আছে কিনা, শিল্প খাতগুলো সক্রিয় কিনা, শিল্প খাতগুলো তার প্রয়োজনীয় উপাদানগুলো পাচ্ছে কিনা রপ্তানির জন্য। এই যে হরতাল হচ্ছে, আপনি বিশ্বাস করেন, এই হরতাল হোক আর না হোক, যে আতঙ্ক তৈরি হয়, কোনো বায়ার তার মালটি চিটাগাং পোর্টে নিতে বলবে না। কারণ যদি ওর একটা প্রফেশনের বিষয় থাকে, সেইটাতে যদি ঘাটতি হয়ে যায়, তো তার পুরা যে মালটি সে রপ্তানি করবে পুরাটাই তার জন্য অবিকৃত হয়ে যাবে। তাই সরকারের কাছে আমার আবেদন, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে আমি তাদেরকে পরামর্শ দিতে চাই, আপনারা গঠনমূলক, সৃজনশীল এবং সবচেয়ে বড় কথা, আপনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন, আপনি অপরাধ অবক্ষয় মূল্যবোধের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করুন। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার ধমনীতে নিঃস্বার্থ, দুর্নীতি বিমুক্ত, দেশপ্রেম, জনসম্পৃক্ত চেতনার আপনি উত্তরাধিকার, সেটা প্রমাণ করুন। গর্বের সাথে আপনার কাছে আমি বলে যাই, আমি তার রক্তের উত্তরসূরি নই, আমি তার আদর্শের উত্তরসূরি। একটা সেকেন্ডের জন্য, একটি পলকের জন্য, একটি মুহূর্তের জন্য যদি আমি তার চিন্তা চেতনা, তার মননশীলতা, তার মানসিকতা, তার আদর্শ, তার উজ্জীবিত প্রাণের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারতাম, ক্ষমতার সিংহদ্বার আমার জন্য উন্মুক্ত ছিল। আমি আশা করব তার রক্তের উত্তরসূরি আজকে একটা
অনিবার্য কারণে, অনিবার্য সমর্থনে যে চিরস্থায়ী একটা আসন পেয়েছেন, সেটা সদ্ব্যবহার করুন। কারণ সমস্ত ক্ষমতা এটি আমার শেষ কথা। মাথার উপরে আল্লাহ আছে, তাকে স্মরণ রাখুন, মনে রাখবেন তিনি মহাবিচারক, তিনি সব কিছু দেখেন এবং শুনেন। সেই আল্লাহর কাছে এই বাংলাদেশের মানুষের প্রগতি, এই বাংলাদেশের মানুষের শান্তি, এই বাংলাদেশের মানুষের শক্তি, প্রতিহিংসা, ক্ষমতা বিপ্সা, তারপরে ক্ষমতার প্রতি নির্বচ্ছ প্রবণতা, আল্লাহ বাংলাদেশবাসীকে ধন্যবাদ মিস্টার নুরে আলম সিদ্দিকী। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নুরে আলম সিদ্দিকী। নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। শুরু করেছেন মানবতা বিরোধী অপরাধের বিচারের আরেকটি দণ্ডাদেশ অ্যাপিলেট ডিভিশন বহাল রাখল, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি এবং বলেছেন যে এই অপরাধের কোনো ক্ষমা নেই, ইসলামও এটি ক্ষমা করে না, সৃষ্টিকর্তাও হয়তো ক্ষমা করবেন না, কাজে এই বিচারে তিনি তার সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে যে সামাজিক অনাচার হচ্ছে, ধর্ষণ, নারী নির্যাতন, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেছেন তিনি নিজে এবং দেশের প্রতিটি নাগরিককে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন এবং সরকারকে এই জায়গায় কঠোর হবার অনুরোধ করেছেন। কথা বলেছেন তিনি আরো নানা বিষয় নিয়ে, তার মধ্যে জঙ্গিবাদের প্রশ্ন এসছে, মৌলবাদের প্রশ্ন এসছে, যদিও তিনি বারবার বোঝাবার চেষ্টা করেছেন এবং বলবার চেষ্টা করেছেন, হয়তো যথার্থই বলেছেন যে তিনি নিজেও মৌলবাদী, কিন্তু ধর্মের যে মূল জিনিসগুলো সেগুলোকে আঁকড়ে থাকাই হচ্ছে মৌলবাদ এবং সেই জায়গায় তিনি মৌলবাদী। কিন্তু জঙ্গিবাদ মৌলবাদকে একসঙ্গে দেখবার কোনো সুযোগ নেই। কিন্তু জঙ্গি তৎপরতা গোটা বাংলাদেশ জুড়েই নয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলেই এখন আছে। এটিকে মোকাবেলা করতে হবে, আমরা জাতীয়ভাবে করব, আন্তর্জাতিকভাবে সকলকে নিয়ে এটি মোকাবেলা করতে হবে। কিন্তু জঙ্গিবাদের আলোচনাটা বা প্রচারণাটা যেভাবে সরকার বা বিভিন্ন মাধ্যম করছে, সেটি অনেক সময় দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। অনেকটা রাজনৈতিক স্বার্থে তিনি মনে করেন যে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে। পরিস্থিতিটা বা চিত্রটা অতটা ভয়াবহ নয় যতটা দেখানো হচ্ছে, তবে এই জায়গাটিতে জিরো টলারেন্স অবশ্যই আমাদেরকে দেখাতে হবে। ভারত বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তিনি এর আগেও বহুবার কথা বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী সফরের প্রেক্ষিতে আজকেও কথা বললেন। মূল কথা যেটি, ভারত তার স্বার্থ দেখতে চাইবে, প্রতিটি রাষ্ট্রই স্বাধীন রাষ্ট্র তার স্বার্থ দেখতে চাইবে। আমরা এই জায়গাটায় অনেকখানি পিছিয়ে আছি এবং যে সকল চুক্তি সমঝোতা যাই হচ্ছে, সেগুলো যদি বাংলাদেশ তার সক্ষমতা দিয়ে তার অবস্থানকে শক্তিশালী করে নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মাথায় রেখে ডিল না করতে পারে ভারতের সঙ্গে, তাহলে প্রাপ্তির যোগটা শূন্যই থাকবে। কাজে এই জায়গায় বাংলাদেশের দক্ষতা আরও বৃদ্ধি করতে হবে। এবং সবশেষে তিনি শিল্প নিয়ে কথা বলেছেন এবং শিল্পোন্নয়নের জন্য শিল্পকে আর বিভিন্ন শিল্পকে শক্তিশালী করবার জন্য, অর্থনীতিকে শক্তিশালী করবার জন্য ব্যবসা বাণিজ্য এবং শিল্পক্ষেত্রে যে সরকারি প্রণোদনা দেওয়া দরকার, সেই জায়গায় বাংলাদেশ সরকার অনেকখানি পিছিয়ে আছে। বাংলাদেশের সবচেয়ে সফল শিল্পটির ক্ষেত্রেও এবার বাজেটে যে করারোপের বিধান করা হয়েছে, সেটির তিনি তীব্র সমালোচনা করেছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।